60,000 স্কোয়ার মিটারের উপরে দাঁড়ানো লুভের মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়াম, যেখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে বিংশ শতাব্দীর প্রায় 38,000 শিল্পবস্তু প্রদর্শিত রয়েছে। 1 মিনিট করেও যদি আপনি ব্যয় করেন এখানে প্রদর্শিত একটি শৈল্পিক বস্তুকে দেখতে, তাহলেও আপনার সময় লাগবে কম করে 3 মাস। রোমান এবং গ্রিক পুরাকীর্তি সহ মিশরীয়, আফ্রিকান এবং ইসলামী শিল্পকলা কি নেই এই মিউজিয়ামে। প্যারিস ভ্রমণের অন্যতম নয়, নিঃসন্দেহে সেরা আকর্ষণ লুভের মিউজিয়াম। এত বিশাল একটি সংগ্রহশালা যেহেতু আপনাকে আধবেলা বা খুব বেশি হলে 1 দিনের মধ্যেই ঘুরে নিতে হবে, তাই কি দেখবেন আর কি দেখবেন না সেটা আপনাকে আগে ভাগেই ঠিক করে নিতে হবে। এই ভিডিওতে আমি আমার লুভের মিউজিয়াম ভ্রমণ অভিজ্ঞতা এবং রিসার্চের উপরে ভিত্তি করে লুভেরের সেরা 10টি আকর্ষণ এবং সেই আকর্ষণগুলি সম্বন্ধীয় সকল বিষয় বিস্তারে তুলে ধরব। অবশ্যই সমগ্র ভিডিওটি দেখুন। আমি নিশ্চিত এই ভিডিও দেখার পরে লুভের মিউজিয়ামের আকর্ষণ শতগুণে বেড়ে যাবে আপনার কাছে। 5টি ফ্লোরে বিভক্ত এই মিউজিয়ামে আপনি প্রবেশ করবেন কাঁচের পিরামিডের মধ্যে দিয়ে এবং এসে নামবেন লেভেল -1-এ। পৃথিবীর তথা লুভের মিউজিয়ামের সবচেয়ে বিখ্যাত আর্টওয়ার্ক নিঃসন্দেহে মোনালিসা। এটি লেভেল 1-এর ডেনান উইংয়ের 711 নম্বর রুমে অবস্থিত। 77 সেন্টিমিটার বাই 53 সেন্টিমিটার মাপের অত্যন্ত মাঝারি সাইজের এই পেন্টিং সম্বন্ধে এত কথা লেখা হয়েছে, এত ছবি তোলা হয়েছে যে এই ছবিটি চেনেন না এমন মানুষ বিরল। এই তৈলচিত্রটি লুভের মিউজিয়ামের যে ঘরে রাখা রয়েছে সেখানে আপনি সারা বছর ধরেই ভিড় লক্ষ্য করবেন। জানলে খুব অবাক হবেন যে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত এই আর্টওয়ার্কটি বা পেন্টিংটি সেভাবে মানুষের নজর কাড়েনি বা বিখ্যাত হয়নি। এই পেন্টিংটি সম্বন্ধে মানুষের আগ্রহ প্রথম জন্মায় যখন এই লুভের মিউজিয়ামে কর্মরত এক কর্মী ভিনসেনজো পেরুগিয়া এটিকে 1911 সালে চুরি করে নেয় এবং তার নিজের দেশ ইতালি নিয়ে চলে যায়। প্রবল দেশভক্ত ভিনসেনজো মনে করতেন যে এই পেন্টিংটি আসলে ইতালিতেই থাকা উচিত, কারণ এটা ইতালীয় প্রেক্ষাপটে তৈরি এবং পেন্টিংটি তাই ইতালির সম্পদ। চুরি করে নিয়ে গিয়ে তিনি এই পেন্টিংটি প্রথমে 2 বছর তার নিজের ঘরেই রেখেছিলেন। তারপরে ফ্লোরেন্সের উফিজি গ্যালারিতে সেটি দান করে দেন। সেখানে এই পেন্টিংটি মাত্র 2 সপ্তাহ ছিল। তারপরে সেটি আবার লুভের মিউজিয়ামে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে মানুষের অসীম আগ্রহ জন্মায় এই পেন্টিংটি সম্বন্ধে। লিওনার্দো দা ভিঞ্চির এই অমর সৃষ্টিতে দেখা যাচ্ছে যে এক মহিলা হাত ভাঁজ করে বসে আছেন একটি কাল্পনিক ল্যান্ডস্কেপের সামনে। ব্যাকগ্রাউন্ডটা স্ফুমাতো পেন্টিং টেকনিক ফলো করে বানানো, যেখানে কালার এবং টোনের বিভিন্ন ট্রানজিশন লক্ষ্য করা যাবে। মনে করা হয় ইতালির ফ্লোরেন্স শহরের ঘেরার্ডিনি পরিবারের এক সম্ভ্রান্ত মহিলা লিজা ডেল জিওকন্ডোকে চিত্রিত করা হয়েছে এই পেন্টিংটিতে। এটি 1503 থেকে 1506 সালের মধ্যে আঁকা হলেও খুব সম্ভবত লিওনার্দো 1517 সালের শেষের দিক অবধি এটির উপরে কাজ করেছেন। এটি ফ্রান্সের রাজা ফ্রান্সিস I অধিগ্রহণ করেন এবং 1797 সাল থেকে লুভের মিউজিয়ামে স্থায়ীভাবে প্রদর্শিত হয়ে আসছে। পেন্টিংটির অন্যতম আকর্ষণ এটাই যে পেন্টিংটির মূল যে চরিত্র লিজা, তিনি পেন্টিংয়ের একদম মধ্যেখানে রয়েছেন এবং তিনি এমনভাবে অল্প স্মিত হাসি নিয়ে তাকিয়ে আছেন যে কোনো দিক থেকেই আপনি এই পেন্টিংয়ের দিকে তাকান, আপনার মনে হবে যে এটি যেন আপনার চোখেই চোখ রেখেছে। লুভরের দ্বিতীয় যে আর্টওয়ার্কটিকে আপনাকে দেখতেই হবে সেটি হলো ইউজেন দেলাক্রোয় দ্বারা অঙ্কিত লিবার্টি লিডিং পিপল। এই পেন্টিংটি লুভের মিউজিয়ামের লেভেল 1-এর ডেনান উইংয়ের রুম নাম্বার 700-এ আছে। ইউগেন দেলাক্রোয়কে বলা হয় লিডার অফ রোম্যান্টিসিজম। পেন্টিংটি 1830 খ্রিস্টাব্দে নির্মিত, সেই বছর যে বছরে দ্বিতীয় ফরাসি বিপ্লব সংগঠিত হয়। এই বিপ্লবের আরেকটি নাম 3 গ্লোরিয়াস ডেজ।
এই 3 দিনের বিপ্লবের একটা প্রেক্ষাপট আছে। এই 3 দিন শ্রমিকদের নেতৃত্বে আম জনতার সাথে রয়্যাল আর্মি মানে রাজার বাহিনীর তুমুল লড়াই হয়, যার ফলস্বরূপ কিং চার্লস দশম সিংহাসনচ্যুত হন এবং ফ্রান্সে কনস্টিটিউশনাল মনার্কি স্থাপিত হয়। স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত এই সুবিশাল চিত্রকর্মটিতে দেখা যাচ্ছে এক হাতে পতাকা, অন্য হাতে অস্ত্রসহ সামনে ধাবমান অর্ধনগ্ন নারী, যাকে বিজয় ও স্বাধীনতার প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে। ছবির নিচের অংশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে মৃত সৈনিকদের দেহাবশেষ। লিবার্টি বা স্বাধীনতার কনসেপ্টের উপরে ভিত্তি করে চিত্রিত এই ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি সম্ভবত মারিয়ান বলে একজন, যাকে ফ্রান্সের সাধারণ মানুষের একজন প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তার মাথায় রয়েছে স্বাধীনতার প্রতীক ফ্রিজিয়ান ক্যাপ। তৃতীয় যে দ্রষ্টব্যটি তালিকায় রাখার কথা বলবো সেটির নাম দ্য ওয়েডিং অ্যাট ক্যানা। মোনালিসার পেন্টিং যে হলে রয়েছে, ঠিক মোনালিসার পেন্টিংয়ের একদম উল্টো দিকের দেওয়ালেই রয়েছে এই পেন্টিংটি, যেটি মাপের দিক থেকে লুভের মিউজিয়ামের সবচেয়ে বড় পেন্টিং। 1563 সালে পাওলো ভেরোনিস চিত্রিত এই পেন্টিংটিতে একই সাথে রয়েছে অনেকগুলি বিষয়বস্তু। এই পেন্টিংয়ে তুলে ধরা হয়েছে বাইবেলের একটি অবিশ্বাস্য কাল্পনিক গল্প। পেন্টিংটিতে দেখানো হয়েছে যে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন জেসাস, মেরি, ন্যাজারেথ এবং তার সহপ্রচারকেরা। বিয়ের অনুষ্ঠানটি চলাকালীন সুরা ফুরিয়ে যায় এবং মেরির অনুরোধে জিসাস উপস্থিত চাকর-বাকরদের বলেন জাগগুলি জল দিয়ে ভরে দিতে এবং পরে সেগুলি তিনি তার দৈব ক্ষমতায় সুরাতে বদলে দেন। এই আর্টওয়ার্কটি 1797 সালে লুভের মিউজিয়ামে নিয়ে আসা হয়। লুভের মিউজিয়ামে নিয়ে আসার আগে এই পেন্টিংটি ভেনিসের স্যান জিওর্জিও মনাস্টারিতে ছিল। সেখান থেকে নেপোলিয়ন বোনাপার্ট ভেনিস জয়ের পর লুট করে নিয়ে চলে আসেন। কিন্তু এই পেন্টিংটি তার বিশাল আয়তনের জন্য ভেনিস থেকে ফ্রান্স নিয়ে আসার বিষয়টা খুব সহজ ছিল না। পেন্টিংটির মাপ 6.77 মিটার বাই 9.94 মিটার। ফরাসি আর্মি এই বিশাল পেন্টিংটি মাঝ বরাবর কেটে রোল করে নিয়ে আসে, তারপরে ফ্রান্সে নিয়ে গিয়ে এটিকে রিঅ্যাসেম্বল করে। চতুর্থ যে দ্রষ্টব্যটি অবশ্যই আপনি তালিকায় রাখুন সেটি একটি স্থাপত্য, যেটি লুভের মিউজিয়ামের ডারু স্টেয়ারকেসের উপরের প্ল্যাটফর্মে রয়েছে। এটির নাম উইংড ভিক্টরি অফ সামোথ্রেস। এটি লেভেল 1-এর ডেনান উইং থেকে সালি উইংয়ের দিকে যাওয়ার পথে পড়বে। তার অবস্থানগত কারণে দেখলে মনে হবে স্থাপত্যটি যেন ভাসছে। এই অসাধারণ স্থাপত্য নিদর্শনটি কে বানিয়েছেন সেই সম্বন্ধে খুব নিশ্চিতভাবে জানা যায়নি। এটি গ্রিসের এজিয়ান সমুদ্রে অবস্থিত সামোথ্রেস আইল্যান্ডে পাওয়া যায় এবং পুরাতত্ত্ববিদেরা মনে করেন এটি 2য় খ্রিস্টপূর্ব নাগাদ নির্মিত। এই 18 ফুট লম্বা স্থাপত্যটি গ্রিক গডেস অফ ভিক্টরি নাইকে। দেখে বোঝা যাচ্ছে যে স্থাপত্যটি একটি জাহাজের উপরে সামনের দিকে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে আছে। ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট এবং ডিপ্লোম্যাটরা এই স্ট্যাচুটিকে 3টি ভাগে আবিষ্কার করেন 1863 খ্রিস্টাব্দে। 1864 খ্রিস্টাব্দে এটিকে লুভের মিউজিয়ামে নিয়ে আসা হয় এবং এটিকে অ্যাসেম্বল করা হয়। 1875 সালে অস্ট্রিয়ান পুরাতত্ত্ববিদেরা এই স্ট্যাচুর ডানার একটি অংশ খুঁজে পান এবং এটিকে লুভেরে নিয়ে এসে মেইন মূর্তির সাথে জুড়ে দেওয়া হয়। 1954 সালে আমেরিকান পুরাতত্ত্ববিদদের একটি দল মূর্তিটির ডান হাতের একটি অংশ খুঁজে পান এবং এটিকে লুভেরে পাঠিয়ে দেন। এই স্থাপত্যটি সারিয়ালিস্ট শিল্পী সালভাদর দালির মতো পেন্টারদেরকেও অনুপ্রাণিত করেছে পরবর্তীকালে এর আদলে পেন্টিং বানানোর ক্ষেত্রে। পঞ্চম যে নিদর্শনটি লুভের মিউজিয়ামের দ্রষ্টব্যের তালিকায় অবশ্যই রাখা উচিত সেটি হলো প্রাচীন মেসোপটেমিয়ার কোড অফ হামুরাবি। এটি লুভের মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরের রিচেলি উইংয়ের 227 নম্বর রুমে রাখা আছে। বলা হয় মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে পুরনো আইনি সম্বন্ধীয় লিখিত দলিল এটি। এটিতে 282টি আইনি নিয়ম খোদাই করা আছে
এক ধরনের ভলক্যানিক রক, বেসাল্ট পাথরের উপরে, যার উপরে খোদাই করা অত্যন্ত কঠিন একটি বিষয়, যার ফলে লুভের বেড়াতে আসা দর্শনার্থীদের কাছে এটির আকর্ষণ চূড়ান্ত। এখানে খোদাইকৃত রয়েছে চুরির শাস্তি, ধর্ষণের শাস্তি, মহিলাদের অধিকার, কৃতদাস, চাষাবাদ সম্বন্ধীয় বিভিন্ন আইনি নিয়মকানুন। এটি সম্ভবত খ্রিস্টপূর্ব 1760 নাগাদ বানানো হয়, যখন ব্যাবিলনের রাজা ছিলেন হামুরাবি। বানানোর 3000 বছর পর 1901-2 খ্রিস্টাব্দে ইরাকের সুসা নামক এক স্থানে এটি পুরাতত্ত্ববিদেরা খনন কার্য চালানোর সময় খুঁজে পান। স্থাপত্যটি ভালো করে লক্ষ্য করলে খেয়াল করবেন যে বাঁ দিকে হামুরাবির প্রতিকৃতি এবং ডান দিকে রয়েছে সূর্যের দেবতা শামাস, যাকে পেট্রন অফ জাস্টিস বলা হয়, যার হাত থেকে হামুরাবি আইন লাগু করার দৈব স্বীকৃতি নিচ্ছেন। ষষ্ঠ যে স্থাপত্যটি বা দ্রষ্টব্যটি নিয়ে আলোচনা করব, যেটা অবশ্যই লুভের ট্যুরে রাখা উচিত, সেটি হচ্ছে ভেনাস ডে মিলোর মার্বেলের তৈরি একটি স্থাপত্য। এটি লুভেরের লেভেল 0 সালিউইংয়ের 345 নম্বর রুমে অবস্থিত। গ্রিসের এজিয়ান সমুদ্রের আইল্যান্ড অফ মেলস থেকে এটি উদ্ধার করা হয় 1900 শতাব্দীতে। মূর্তিটির দুটি হাত খুঁজে পাওয়া যায়নি। পুরাতত্ত্ববিদদের বহুকালের গবেষণার ফলে মনে করা হয় যে এই স্থাপত্যটি আনুমানিক খ্রিস্টপূর্ব 150 থেকে 125-এর মধ্যে গ্রিক স্থপতি আলেকজান্ডারস অব অ্যান্টিওক দ্বারা নির্মিত। যে শ্বেতপাথর দিয়ে এই মূর্তিটি বানানো হয়েছে সেটি গ্রিসের পেরস আইল্যান্ডেই একমাত্র পাওয়া যায়। 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার স্থাপত্যটি আজও একটি মিস্ট্রি। অনেকে ভাবেন এটি গ্রিক গডেস অ্যাফ্রোডাইটের, যাকে গ্রিক মাইথোলজিতে সৌন্দর্যের ভগবান বলা হয়েছে। আবার অনেকে এটিকে গ্রিক মাইথোলজিতে বর্ণিত সমুদ্রের দেবী অ্যাম্ফিসাইটের মূর্তি হিসেবে ভাবেন, যাকে মেলস দ্বীপের অধিবাসীরা পুজো করত। সপ্তম যে দ্রষ্টব্যটির কথা বলবো, যেটি অবশ্যই রাখুন আপনার তালিকায়, তার নাম হচ্ছে স্লিপিং হার্মোফ্রোডাইট। এই স্থাপত্যটি গ্রাউন্ড ফ্লোরের সালিউইংয়ের 17 নম্বর রুমে রাখা আছে। হার্মোফ্রোডাইট হচ্ছে গ্রিক ভগবানের দূত হার্মেস এবং গ্রিক মাইথোলজিতে বর্ণিত সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইটের সন্তান। 17 শতাব্দীর শুরুতে রোমের সান্তা মারিয়া ডেলা ভিট্রিও চার্চ প্রাঙ্গণে মাটির তলা থেকে পাওয়া যায় এই মূর্তিটি। চার্চ নির্মাণ কর্মীরা এটি কার্ডিনাল ভর্গিসকে দেন এবং এটি অনেক বছর রোমের ভিলা ভর্গিস, যেটি বর্তমানে গ্যালেরিয়া ভর্গিস নামে পরিচিত, সেখানে ছিল। এই মূর্তিটি একজন অর্ধনগ্ন মানুষের, যার দুটি দিকের মধ্যে একটি দিক মহিলার আর অন্য দিক পুরুষের। বর্তমানে হার্মোফ্রোডাইটের মূর্তিটি পাথরের একটি সুন্দর বিছানার উপরে উবুর হয়ে শুয়ে আছে বলে আপনি দেখবেন। এখানে একটা বিষয় বলে রাখি যে মূর্তিটি কিন্তু এই অবস্থায় পাওয়া যায়নি, মানে বিছানার উপরে শোয়া অবস্থায় পাওয়া যায়নি। 1620 খ্রিস্টাব্দে বিছানাটি প্রতিভাবান স্থপতি লরেন্জো বার্নিনি তার আশ্চর্য কল্পনা শক্তির ভিত্তিতে মূর্তিটিকে একটি নতুন লুক দেওয়ার জন্য যোগ করেন। 1860 খ্রিস্টাব্দে ভর্গিস পরিবার এটিকে ফ্রান্সের রয়্যাল ফ্যামিলিকে বিক্রি করে দেয়। অষ্টম দ্রষ্টব্য হিসেবে যেটি অবশ্যই লুভের ট্যুরে রাখা উচিত, সেটি হলো সাইকি রিভাইভড বাই কিউপিড কেস। এই মূর্তিটি রয়েছে গ্রাউন্ড ফ্লোরের ডেনান উইংয়ের 403 নম্বর রুমে মাইকেল অ্যাঞ্জেলো গ্যালারিতে। মূর্তিটির ভিত্তি হলো ল্যাটিন লেখক অপোলিয়াসের কিউপিড আর সাইকির গল্প। রোমান মাইথোলজির কামদেবতা কিউপিড মৃত সাইকিকে একটি চুম্বন দিয়ে জীবিত করে তোলে। 1787 বা 1793 সালে ইতালিয়ান স্থপতি অ্যান্তোনিও ক্যানোভার তৈরি এই মূর্তিটি নিও ক্লাসিক্যাল শিল্পের একটি প্রকৃষ্ট নিদর্শন, যেটি উনি নির্মাণ করেন ইংল্যান্ডের কর্নেল জন ক্যাম্বেলের নির্দেশে। কিন্তু এটি ক্যাম্বেলের হাতে পৌঁছানোর আগে 1800 সালে নেপোলিয়ান বাহিনীর মিলিটারি কমান্ডার জোয়াকিম মুরাট এটিকে নিজের কবজায় নিয়ে নেন। জোয়াকিমের মৃত্যুর পর 1824 সালে মূর্তিটি লুভেরে স্থান লাভ করে। কিউপিডের চুম্বনের পরে জেগে ওঠা সাইকি তার প্রেমিক কিউপিডের দিকে যেন নিজেকে
তুলে ধরার চেষ্টা করছেন এবং কিউপিড সাইকির মাথা এবং স্তনকে আলতো করে ধরে রেখেছে। এই মূর্তিটির নিখুঁত কাজ যে কাউকে বিস্মিত করবে। নবম দ্রষ্টব্য গ্রেট স্ফিংস অফ তানিস। এটি লুভের মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরের সালি উইংয়ের 338 নম্বর রুমে রাখা আছে। গ্রানাইট পাথরের এই ভাস্কর্যটির নির্মাণ তারিখ খুব সম্ভবত খ্রিস্টপূর্ব 26 শতক। মিশরের এক সময়কার রাজধানীতে অবস্থিত আমুন রা মন্দিরের ধ্বংসাবশেষে এটি 1825 খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া যায়। এটি অনেক আগে তৈরি করা হয়েছিল, কিন্তু ঠিক কখন সে বিষয়ে বিতর্ক রয়েছে। লুভেরে এটিকে নিয়ে আসা হয় 1826 সালে। ইজিপ্টের বাইরে সবচেয়ে বড় স্ফিংস এটি। স্ফিংস অর্থাৎ সিংহের দেহে মিশরীয় রাজা, যাকে ফারাও বলে। এখানে সূর্য দেবতার একটি অবতারের আদলে নির্মাণ করা হয়েছে। বিশ্বাস করা হয় তানিসের এই মহান স্ফিংসটি ইজিপশিয়ান মন্দিরগুলির রক্ষক। নেপোলিয়ন তার মিশর অভিযানের সময় গিজার সুমহান স্ফিংসের কাছে এটিকে উদ্ধার করেন। দশম দ্রষ্টব্য অবশ্যই রাফট অফ মেডুসা, যেটি অত্যন্ত প্রতিভাবান শিল্পী থিওডর গ্যারিকাল মাত্র 27 বছর বয়সে বানান। এই ছবিটি মিউজিয়ামের লেভেল 1-এর ডেনানউইংয়ের রুম নাম্বার 700-এ অবস্থিত। এই ছবিটিতে ফরাসি যুদ্ধজাহাজ মেডুসা ভগ্ন হওয়ার পরের একটি মুহূর্ত দেখানো হয়েছে। প্রসঙ্গত, এই জাহাজডুবির ঘটনাটি কিন্তু সত্যি। আফ্রিকার ফ্রেঞ্চ কলোনি মরিটিয়ানার কাছে 2 জুলাই 1866 সালে এই ঘটনাটি ঘটে। 157 জন যাত্রী একটি র্যাফট বা ভেলা জাতীয় স্ট্রাকচার তৈরি করে সমুদ্র সৈকতে পৌঁছানোর চেষ্টা করেন। অবশেষে 13 দিন পর 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়। এই ছবিটিতে এই সমস্ত বিষয়টি দারুণভাবে দেখানো হয়েছে। শোনা যায় তরুণ শিল্পী থিওডর গ্যারিকাল পেন্টিংটি যাতে একদম সত্যিকারের মনে হয় সেটা নিশ্চিত করতে মর্গ থেকে মর্গ ঘুরে উদ্ধার হওয়া লাশেদের সচক্ষে দেখেন, যাতে তিনি সঠিক জায়গায় সঠিক রং ব্যবহার করতে পারেন। উপরে আমি যে 10টি দ্রষ্টব্যের বর্ণনা দিয়েছি সেগুলি এদের জনপ্রিয়তা, ঐতিহাসিক গুরুত্ব এবং বিশেষত্বের উপরে র্যাঙ্কিং। তার মানে আপনার কাছে যদি পর্যাপ্ত সময় না থাকে তাহলে প্রয়োজনে আপনি উপরে বর্ণিত প্রথম 5টি বা প্রথম 7টি দ্রষ্টব্য দেখুন। তবে মনে রাখবেন, এই সুবিশাল মিউজিয়াম একা একা নিজে ঘুরতে যাওয়া মানে অনেক 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 সময়ের অপচয়। রাস্তা হারিয়ে ফেলাই স্বাভাবিক। বেস্ট অপশন অবশ্যই গাইড নেওয়া। গাইডের সাথে আমার দেওয়া র্যাঙ্কিং অনুযায়ী কথা বলে নিন। গাইড নিয়ে দেখলে এই 10টি দ্রষ্টব্য দেখতে আপনার 4 ঘন্টার বেশি সময় লাগা উচিত নয় কোনোভাবে। এর বাইরেও বেশ কিছু দ্রষ্টব্য রয়েছে, যেমন করোনেশন অফ নেপোলিয়ন, ফ্রেঞ্চ ক্রাউন জুয়েল, পেন্টিং এথনোর এবং মানুষের মামিকৃত দেহ। আপনার সময় পারমিট করলে তবেই এগুলিকে দ্রষ্টব্যের তালিকায় রাখুন। যদি আমার এই ভিডিও থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন এবং আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। মতামত এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই প্রয়াসের পাশে থাকার বার্তা দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।